আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঢাকা কলেজের এবং ঢাকা কলেজের বাইরে যে সকল শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় অবস্থান করছো, নিজের লেখাপড়া ঠিকমতো চালিয়ে যাচ্ছ। তো যাক, আমি সবসময় এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে স্বাস্থ্যবিধি মানাটা আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয়। পাশাপাশি এখন ডেঙ্গুর প্রকোপটাও দেখা যাচ্ছে। আমি এর আগের ক্লাসে যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আশা করি সবাই সেইভাবে বাসায় চলছো। সপ্তাহে অন্তত একটা দিন নিজের বাসাটা পরিষ্কার রাখা, তারপরে করোনার জন্য স্বাস্থ্যবিধিটা মেনে চলা, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকা, এটা আমরা সবাই আশা করতেই পারি। এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক এখন থেকে। তো যাক, এই কাজগুলো তোমরা করতে থাকবা। আর পাশাপাশি তো আমাদের লেখাপড়া তো চলবেই, আমরা লেখাপড়া করছি। আমরা ফিজিক্স ফার্স্ট পেপার তো শেষ হয়ে গেছে বলতে পারো, আরো আগে এটা এডিশনাল ক্লাস চলছে এগুলা। এখন সেকেন্ড পেপার অলরেডি শুরু হয়ে গেছে, আমিও এটা শেষ করে, আর একটু বাকি আছে এখানে ফার্স্ট পেপারে শেষ করে আমিও সেকেন্ড পেপারে চলে যাব। ইলেকট্রিসিটি অংশের মধ্যে এখন তো তোমাদের পড়া হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। আমি আমাদের এই অংশটা শেষ করে চলে যাব ইলেকট্রিসিটিতে, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। তো যাই হোক, আমরা আর এগুলো কথা না বাড়াই, আমরা আমাদের পড়া শুরু করি। আমরা গত ক্লাসে আমরা যা পড়েছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা পরের অংশটা পড়বো। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। নিশ্চয় তোমাদের মনে আছে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো কি কি ছিল। আমরা 6 থেকে 7টা স্বীকার্য নিয়ে আলোচনা করেছিলাম যে গ্যাস মাত্রই অণুপরমাণু সমন্বয়ে গঠিত। আমি যেটা মনে করি, আমার যেটা মনে আছে যে পড়ানোর শেষে, বোঝানোর শেষে প্রত্যেকটা পোস্টুলেট আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, তারপরে আমরা একবারে সবাই পড়া শেষে সেটা লিখেছিলাম। আশা করি কিছু মনে আছে তোমাদের। তো অনেক বইয়ের মধ্যে অনেক রকমের অনেক কথা বলা আছে, 10, 12, 13, 14, 15 বিভিন্নভাবে লেখা আছে। তবে আমরা যে গত ক্লাসে পড়লাম 7টা সম্ভবত, এটাই হচ্ছে ওর সামারি। এই 7টা পড়লেই বাকিগুলো সব হয়ে যাবে বলে আমরা ধরে নিব। প্রথম পোস্টুলেট কি ছিল? সকল গ্যাস অণুপরমাণু সমন্বয়ে গঠিত, 1 নম্বর পোস্টুলেট ছিল। 2 নম্বরটা কি ছিল? অণুগুলো গোলাকার, ওর দেখতে কেমন? গোলাকার, স্বচ্ছ এবং ইলাস্টিক, স্থিতিস্থাপক। তারপরে একটা শিখেছিলাম কি, একই গ্যাসের অণু দেখতে একই রকম, ভিন্ন ভিন্ন গ্যাসের অণু দেখতে ভিন্ন ভিন্ন রকম, এগুলো আমরা শিখেছিলাম। এবং তারপরে আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো সরল পথে চলে। 4টা একদম সিম্পল, এই 4টা একেবারেই সিম্পল, মানে যে কেউ এই 4টা বলতে পারবে। এর পরের গুলো হচ্ছে ফিজিক্স, মানে আরেকটু উপরের লেভেলের। এই যে সরল পথে আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো চলার সময় তারা কি করে? অন্য অণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আর সংঘর্ষে লিপ্ত হলে কি করে তারা? ইট চেঞ্জেস ডিরেকশন, এটা তার দিক পরিবর্তন করে। আর দিক পরিবর্তন করে কি করে? পাত্রের গায়ের উপর লম্বভাবে বল প্রয়োগ করে। লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। যেমন আমি যদি ছবি আঁকি, এরকম তুমি যদি একটা কন্টেইনার ইউজ করো, এর মধ্যে গ্যাসের অণু থাকবে, গ্যাসের অণুগুলো সরল পথে চলবে, অন্য অণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, দিক পরিবর্তন করবে এবং পাত্রের গায়ের উপরে লম্বভাবে বল প্রয়োগ করবে। পাত্রের গায়ের উপর লম্বভাবে প্রযুক্ত এই বলকে আমরা বলবো হচ্ছে চাপ পি, এবং আমরা জানি পি ইকুয়াল টু হচ্ছে F/A। এই পাত্রের ক্ষেত্রফল হচ্ছে এ, আর এর মধ্যে যে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে, আমরা যে ফোর্সটা ক্যালকুলেশন করতে চাই, ফোর্সটা ক্যালকুলেশন করবো কিভাবে? আমরা নিউটনের ল ব্যবহার করি। নিউটনের সেকেন্ড ল যেটা ছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সুতরাং আমরা গ্যাস অণুগুলোর ভরবেগের পরিবর্তন বের করব, ভরবেগের পরিবর্তনের হার বের করব। সেই ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলবো? বল বলবো। এবং সেই বলকে যদি আমরা ক্ষেত্রফল, পাত্রের ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে প্রেসার। এই জন্য বলা হচ্ছে যে আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো সরল পথে চলার সময় অন্য অণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, দিক পরিবর্তন করবে এবং পাত্রের গায়ের উপর লম্বভাবে বল প্রয়োগ করবে। পাত্রের গায়ের উপর লম্বভাবে প্রযুক্ত এই বলকে আমরা বলবো হচ্ছে চাপ। এটা ছিল চাপ সংক্রান্ত গ্যাসের গতিতত্ত্ব। এরপরে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কি, যে এই যে দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময় দেখো, মাঝখানে অন্য কোনো অণু না থাকায় এদের মধ্যে কিন্তু আর সংঘর্ষ হবে না। সংঘর্ষ যদি না হয় তাহলে এই পত্রগুলো তারা মুক্তভাবে অতিক্রম করবে, কারণ আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলোর নিজেদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয় হচ্ছে ওদের কাজ, কারণ ওদের তো চোখ নাই, ওরা দেখে না, অন্ধ। তাহলে আবদ্ধ পাত্রের মধ্যে এলোমেলো ভাবে তারা র্যান্ডমলি তারা কি করছে? চলাফেরা করছে। এবং গ্যাসের অণু, গ্যাস মানেই হচ্ছে অণুগুলো পরস্পর থেকে দূরে সরে আছে, এবং সরল পথে যাওয়ার সময় তারা কি করবে? অন্য অণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে। যদি অণু সামনে পায়, যদি না পায়
তাহলে সেখানে কোনো সংঘর্ষ হবে না। তাই দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময় অণুগুলো কোনো সংঘর্ষ না থাকায় এই পথটাকে আমরা বলবো ফ্রি পাথ বা মুক্ত পথ। এই মুক্ত পথ অতিক্রম করে। দ্বিতীয় ক্ষেত্রে কিছুটা মুক্ত পথ অতিক্রম করেছে L2। এই মুক্ত পথগুলোকে আমরা কি করব, যোগ করে দিব L1 L2 L3 প্লাস ডট 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 প্লাস হচ্ছে কত LN দিয়ে এর মধ্যে যতগুলো সংঘর্ষ সংঘটিত হবে এই সংঘর্ষের সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দিলে যে মানটা পেয়ে যাব তার নাম হচ্ছে গড় মুক্ত পথ বা মিন ফ্রি পাথ, যেটাকে আমরা একবারে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু L ডিভাইডেড বাই N। ল্যামডা না দিয়ে তুমি অন্য কিছু দিয়ে লিখতে পারো, ডিস্টেন্স ডি দিয়ে তুমি লিখতে পারো। তো যাই হোক, এটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের ষষ্ঠ স্বীকার্য। কি, দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে অণুগুলো কিছুটা মুক্ত পথ অতিক্রম করে, মুক্ত পথগুলোকে যোগ করে মোট সংঘর্ষের সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মিন ফ্রি পাথ বা গড় মুক্ত পথ বলা হয়। এন্ড লাস্টলি আমরা যে 7 নম্বর যে ইয়েটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে গতিশক্তি সম্পর্কিত, যে আবদ্ধ পাত্রে গ্যাসের অণুগুলো কি করে, আবদ্ধ পাত্রের মধ্যে যেমন গ্যাসের অণুগুলো রেখে দেওয়া আছে, আমি যদি এখান থেকে হিট বা তাপ শক্তি সরবরাহ করি, আমি যদি লিখি হিট তারপরে হচ্ছে প্লাস তাপ শক্তি যদি সরবরাহ করি, তাহলে এর মধ্যে গ্যাসের অণুগুলোর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অনেক বেড়ে যাবে। তাহলে আবদ্ধ পাত্রের মধ্যে তাপ সরবরাহ করলে গ্যাসের অণুগুলোর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বেড়ে যায়। এই ছিল আমাদের গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ। আমরা এই স্বীকার্য সমূহ ধরেই আমরা গত ক্লাসে একটা জিনিস প্রমাণ করেছিলাম যে চাপ সংক্রান্ত যে রাশিমালা, হ্যাঁ, আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো কি করে, সরল পথে চলে, সরল পথে চলার সময় অন্য অণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, দিক পরিবর্তন করে এবং কি করে, পাত্রের গায়ের উপরে এইভাবে লম্বভাবে বল প্রয়োগ করে। পাত্রের গায়ের উপর কি করে, লম্বভাবে বল প্রয়োগ করে। আর পাত্রের গায়ের উপরে লম্বভাবে প্রযুক্ত এই বলকে আমরা বলি হচ্ছে প্রেসার বা চাপ। এই চাপ সংক্রান্ত যে থিওরি আমরা সেটা গত ক্লাসে শেষ করে তোমাদের একটা ছবি এঁকে আমি বলেছিলাম যে বিশাল বড় একটা ডেরিভেশন, এটা আমার মনে হয় ডেরিভেশনটা কষ্ট করে শেখার দরকার নেই, কারণ তুমি যদি একটু ক্যালকুলেশন করো, একটু মানে খুব সুন্দরভাবে সরলীকরণ করো, তাহলে 8 থেকে 10 পাতা হবে। কারণ বিভিন্ন ডাইমেনশনে তাদের মোশন থাকবে, এক্স অক্ষে, ওয়াই অক্ষে, জেড অক্ষে, এক্স অক্ষে প্রথম অণু, এক্স অক্ষে দ্বিতীয় অণু, এক্স অক্ষে এনতম অণু, হ্যাঁ, এদের ভরবেগের পরিবর্তন ক্যালকুলেশন করবা, এক্স অক্ষে মোট অণুর ভরবেগের পরিবর্তন ক্যালকুলেশন করবা, এক্স অক্ষে মোট অণুর ভরবেগের পরিবর্তনের হার ক্যালকুলেশন করবা, তখন বের হবে পিএক্স। আবার একইভাবে অনুভবে গ্যাসের অণুগুলো যখন ওয়াই অক্ষে গতিশীল হবে, ওয়াই অক্ষের জন্য তুমি কি করবা, প্রত্যেকটা অণুর জন্য ভরবেগের পরিবর্তন ক্যালকুলেশন করবা, তারপরে মোট যতগুলো অণু আছে প্রত্যেকের জন্য তুমি তাদের সাম ক্যালকুলেশন করবা, তারপরে ওই অক্ষে যতটুকু সময় ব্যয় হবে সেই সময় দিয়ে যদি ভাগ করি তাহলে ভরবেগের পরিবর্তনের হার বের হবে। সেটা হচ্ছে আমরা 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 বলবো আসলে পিএক্স না, সেটা হচ্ছে কত, এফ এক্স, এখান থেকে বের হবে হচ্ছে এফ ওয়াই। তারপর যদি আমরা এগুলোকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমরা পি এক্স পি ওয়াই এইরকম ভাবে পেয়ে যাব। একইভাবে অণুগুলোকে যদি আমরা জেড অক্ষে কনসিডার করি, জেড অক্ষে প্রত্যেকটা অণুর আলাদা আলাদা আমরা কি করব, ভরবেগের পরিবর্তন ক্যালকুলেশন করব, তারপর তার সাম করব, সেটাকে আমরা বলবো হচ্ছে এফ জেড। তারপর আমরা পাত্রের টোটাল ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যে মানটা পেয়ে যাব সেটা হচ্ছে জেড অক্ষে তার মোট প্রেসার। এইভাবে 3 অক্ষে প্রেসার যদি আমরা আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন তো একটা বিশাল একটা ভলিউমে আমাদের খাতা ব্যয় হতে নষ্ট হবে আর কি, নষ্ট হবে এখন। কারণ এখন সৃজনশীলের আমলে আমরা তো সব ডেরিভেশনই শিখেছি, আমরা কোনোটা বাদ দিই না এই পর্যন্ত। লক্ষ্য করে দেখবা যে ফিজিক্স ফার্স্ট পেপারে বা এখন সেকেন্ড পেপার চলছে, দেখবা প্রত্যেকটা টপিক আমরা ডিটেলস আলোচনা করছি এবং তার ডেরিভেশনগুলো কিভাবে হচ্ছে আমরা সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এই একটা আমি বলবো যে এটা দরকার নেই, কারণ এটা অনেক বড় একটা ব্যাপার, তুমি আর পড়লেও সময় নষ্ট হবে, তোমরা করবাও না। এই জন্য আমি বলছি যে দরকার নাই এটা। ফাইনাল যে এক্সপ্রেশনটা আমরা শিখেছিলাম সেটা ছিল যে পি ইকুয়াল টু হচ্ছে 1/3, তারপরে হচ্ছে mn(c²) বার। এই পড়াটা আমরা গত ক্লাস পর্যন্ত আমরা এটা শেষ করেছিলাম। এখানে প্রত্যেকটার পরিচয় জানতে হবে যে এম মানে কি। এম মানে হচ্ছে প্রতিটা অণুর ভর। এমটা কি ছিল, প্রতিটা অণুর ভর। এনটা কি ছিল, একক আয়তনে অণুর সংখ্যা। খেয়াল রাখতে হবে, এনটা মানে কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার না, এনটা মানে হচ্ছে নাম্বার অফ কলিশন না, সংঘর্ষ সংখ্যাটা না, এন মানে কিন্তু মোট অণুর সংখ্যা নয়, এনটা মানে হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। পাত্রের মধ্যে মোট অণুর সংখ্যা নয়, একক আয়তনে অণুর সংখ্যা। আর সি মানে হচ্ছে গড়বেগ। এই মানটা আমরা ক্যালকুলেশন করেছিলাম এবং আজকে আমরা করব কি, এখান থেকে এই যে বিভিন্ন প্যারামিটার গুলো আসে, কিভাবে প্রেসার ক্যালকুলেশন করে, কিভাবে গতিশক্তি ক্যালকুলেশন করে, হ্যাঁ, আমরা তারপর কিভাবে CRMS ক্যালকুলেশন করতে হয়, এগুলো পরীক্ষায় আসতে পারে মানে আসবে। তো তার জন্য আমরা প্রিপারেশন নিব। আমরা এখন যাই ক্যালকুলেশন করব না কেন, আমরা সব এই ইকুয়েশনটা ধরেই সব কাজগুলো শেষ করব। তাহলে আমি এটা মুছে ফেলে তারপর আমরা গতিতত্ত্ব দিয়ে কি কি বানানো যায়, হ্যাঁ, চাপের রাশিমালা থেকে গতিতত্ত্বের সাহায্যে যে প্রেসার ক্যালকুলেশন করলাম আমরা, এখান থেকে কি কি তৈরি করা যায়
কি কি বানানো যায়, আমরা সেই বানানো জিনিসটা আমরা জিনিসগুলো একটু দেখে একটু বোঝার চেষ্টা করি যে আমরা এখান থেকে প্রবলেম সলভ করব কিভাবে। প্রবলেম এমন সব প্রবলেম যে সবই দেওয়া থাকবে, শুধু ফর্মুলাটা তুমি যদি জানো তাহলে তুমি প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবা। তো আমরা যাই করি না কেন আমরা এটাকে বলবো মাস্টার ইকুয়েশন। এই মাস্টার ইকুয়েশন ব্যবহার করে করে আমরা সব মানগুলো কিন্তু ইজিলি ক্যালকুলেশন করতে পারি। ফার্স্টে আমরা নিব উই নো পি, এটা অবশ্য পিভি ছিল, পিভি তাহলে ছিল পিভি ইকুয়াল টু হচ্ছে 1/3 mn তারপরে c স্কয়ার বার। পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার বার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি, দেখো পিভি ইজ ইকুয়াল টু 1/3 তারপরে এটাকে আমরা বলতে পারি কি ক্যাপিটাল এম, mn, n মানে একক আয়তনের অণুর সংখ্যা আর স্মল m মানে হচ্ছে প্রতিটা অণুর ভর। তাহলে nm মানে হচ্ছে একক আয়তনের অণুর ভর, তাহলে এমটা হচ্ছে একক আয়তনের অণুর ভর, তাহলে হলো c স্কয়ার বার। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা p ইজ ইকুয়াল টু 1/3 m ডিভাইডেড বাই v তারপরে c স্কয়ার বার। বা আমরা এখান থেকে করতে পারি কি করতে পারি, p ইকুয়াল টু 1/3 তারপর লিখতে পারি m বাই v মানে রো। একক আয়তনের ভরকে ঘনত্ব বা ডেনসিটি বলা হয়, হ্যাঁ, মাস পার ইউনিট ভলিউম ইজ কল্ড ডেনসিটি। m বাই v কে আমরা লিখলাম রো, তারপর হচ্ছে c স্কয়ার বার। সুতরাং এটা হচ্ছে, এটা কিন্তু চাপের রাশিমালা না, বলে চাপ আয়তনের প্রোডাক্ট ওয়ার্ক ডান কৃত কাজের রাশিমালা, pv ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার বার। আর এখন যেটা করলাম এটা হচ্ছে আদর্শ গ্যাসে চাপের রাশিমালা, আদর্শ গ্যাসে চাপের রাশিমালা। এটা ছিল আমাদের হচ্ছে, আমি একটু এটা একটু পরিষ্কার করে লিখি, pv ইজ ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার বার। এটা গেল একটা। আমরা এখান থেকে চাপ ক্যালকুলেশন করলাম, প্রেসারটা ক্যালকুলেশন করলাম। এখন দেখি এখান থেকে সিআরএমএস ক্যালকুলেশন করা যায় কিনা। আমরা যাই করি না কেন ওই প্রথম থেকে আসবো। উই হ্যাভ পিভি ইকুয়াল টু 1/3 তারপরে হচ্ছে এম তারপরে এন সি স্কয়ার বার। তারপরে এখান থেকে একই রকম ভাবে লিখতে পারি পিভি ইকুয়াল টু 1/3 তারপরে হচ্ছে এম সি স্কয়ার বার। তারপরে এখান থেকে লিখতে পারি পিভি ইকুয়াল টু 1/3, ভিটাকে বাদ দিয়ে দিই, ভিটাকে নিয়ে যায় এখানে, এম ডিভাইডেড বাই ভি তারপরে সি স্কয়ার বার। তাহলে এখান থেকে লিখতে পারি পি ইকুয়াল টু হচ্ছে 1/3 তারপরে রো সি স্কয়ার বার। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা সি স্কয়ার বার ইকুয়াল টু হচ্ছে 3p ডিভাইডেড বাই রো। আমাদের সব অনেক সময় হয় কি সব ইকুয়েশন গুলো মুখস্থ রাখাটাও আমাদের জন্য খুব একটা কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, যে সব ইকুয়েশন আমাদের মুখস্থ থাকে না। মুখস্থ থাকে না, দেখে আমরা থিওরিটিক্যাল ফিজিক্স পড়ছি, যখন আমার মুখস্থ থাকবে না বা মনে করতে পারবো না, অসুবিধা কি, আমাদের এই একটা ইকুয়েশন তো জানা থাকবে, পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার বার। আমরা এখান থেকে ঝটপট এইগুলোকে তৈরি করে নেবো, পরীক্ষা হলে অল্প সময় লাগবে। পেন্সিল দিয়ে রাফ করে নিবা বা কলম দিয়ে রাফ করে নিবা, একটা রাফের একটা পেজ রাখবা খাতার মধ্যে। যখন আমরা ফাইনাল পরীক্ষায় অ্যাপিয়ার করবো, হ্যাঁ, তখন আমরা কি করব, মূল খাতায় একটা রাফের জন্য একটা পেজ ঠিক করে রাখবো, উপরে লিখে দেবো রাফ, একদম শেষের দিকে রাফ করবো এখানে, এখান থেকে বানাই নিয়ে তারপর এখানে এসে করবো। পরীক্ষা শেষ হয়ে গেলে ওই রাফ অংশটা এক টান দিয়ে কেটে রেখে আসবো, ব্যাস। এইভাবে আমরা করবো। তো সবকিছু মুখস্থ রেখে ব্রেনটা জ্যাম করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাহলে এখান থেকে আমরা রুট করে দিই, এখান থেকে সি স্কয়ার বার ইকুয়াল টু রুট ওভার 3p ডিভাইডেড বাই হচ্ছে কত রো। তাহলে এখান থেকে এটাকে আমরা লিখে ফেলতে পারি সি, এই রুটের জন্য লিখতে পারি আর, মিনের জন্য যে বার, বার মানে মিন, মিনের জন্য লিখতে পারি এম, আর স্কয়ার আছে স্কয়ারের জন্য এস। তাহলে হয়ে গেল সি আর এম এস ইজ ইকুয়াল টু রুট ওভার 3p ডিভাইডেড বাই হচ্ছে রো। এই সমীকরণ ব্যবহার করে আমরা কি করতে পারি, বর্গমূল গড় বর্গবেগের মানটা আমরা ক্যালকুলেশন করতে পারি। তবে এই বর্গমূল গড় বর্গবেগের মানটা ক্যালকুলেশনে আমরা প্রেসার এবং ঘনত্বটাকে ব্যবহার করব। অর্থাৎ প্রেসার এবং ঘনত্ব বা যে কোনো একটা মান, যেমন পি এর মানটা আইডল একটা মান আছে, আমরা জানি 1.013 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার, আই মিন প্যাসকেল, রাইট। এটা হয়তো একটা স্ট্যান্ডার্ড মান, এটা দেয়াই থাকবে বা দেয়া না থাক, আমরা জানি এগুলো। একটা ডেনসিটি হয়তো কোনো একটা গ্যাসের একটা ডেনসিটি দেওয়া থাকবে, যে কোনো গ্যাসের ডেনসিটি এত, তাহলে এত তাপমাত্রায় বা আদর্শ চাপের ক্ষেত্রে ওই গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের মানটা কত হতে পারে। তখন ঝটপট আমরা এই ফর্মুলা থেকে ক্যালকুলেশন করব। আমি এটা বলছি কেন, যে অন্যভাবেও কিন্তু এই কাজটা করা যেতে পারে। যেমন আমি যদি লিখি যে পিভি ইকুয়াল টু, উই হ্যাভ পিভি ইকুয়াল টু 1/3 m তারপরে হচ্ছে n সি স্কয়ার বার, আমরা অন্যভাবে বের করতে পারি। কিভাবে বের করতে পারি, দেখো লিখলাম পিভি ইকুয়াল টু পিভি 1/3 তারপরে m তারপরে সি স্কয়ার বার, nm মিন্স ক্যাপিটাল এম, একক আয়তনে ভর। এবং আমরা জানি ফর 1 মোল গ্যাস পিভি ইকুয়াল টু RT, উই নো পিভি ইকুয়াল টু nRT, উই নো পিভি ইকুয়াল টু nRT। ফর 1 মোল গ্যাস পিভি ইকুয়াল টু হচ্ছে কত, RT ইজ ইকুয়াল টু 1/3 তারপরে m সি স্কয়ার বার। তাহলে এখান থেকে লেখা যেতে পারে সি স্কয়ার বার ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই হচ্ছে কত m। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার সি স্কয়ার বার ইকুয়াল টু রুট ওভার 3RT ডিভাইডেড বাই হচ্ছে কত m। এখন আমরা এটাকে লিখতে পারি সি, রুটের জন্য লিখতে পারি আর, মিনের জন্য লিখতে পারি m, স্কয়ারের জন্য লিখতে পারি s ইজ ইকুয়াল টু রুট ওভার
3RT ডিভাইডেড বাই হচ্ছে কত m। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমরা টেম্পারেচার ব্যবহার করেও কিন্তু বর্গমূল গড় বর্গবেগের মানটা ক্যালকুলেশন করতে পারি। তাহলে যেমন আমরা ডেনসিটি প্রেসার দিয়ে করতে পারি, তেমনি আমরা টেম্পারেচার দিয়েও বর্গমূল গড় বর্গবেগের মানটা কত সেটাও আমরা ক্যালকুলেশন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো আশা করি। তাহলে এই পর্যন্ত আমরা ঝটপট করে একটু লিখে নিব, কারণ লিখে আমরা আবার নতুন জিনিস শুরু করবো। তাড়াতাড়ি লিখে নাও ঝটপট। তাড়াতাড়ি লিখে শেষ করতে হবে, তাড়াতাড়ি লিখে শেষ করতে হবে, এটা লিখে শেষ করতে হবে, কারণ আমি এটা মুছে ফেলবো। মুছে ফেলে আমরা আবার নতুন করে স্টার্ট করব। তাড়াতাড়ি লিখে নাও। লেখা শেষ অনেকের, তাহলে এটা মুছে ফেলি। তো এখান থেকে আমরা আবার আবার ক্যালকুলেশন করতে পারি। উই হ্যাভ দ্য রিলেশন, আমাদের রিলেশন দেওয়া আছে। কি কি রিলেশন দেওয়া আছে? উই হ্যাভ দ্য রিলেশন PV ইজ ইকুয়াল টু 1/3, তারপরে হচ্ছে mn, তারপরে c স্কয়ার বার। আমরা এখান থেকে অনেক কিছু ক্যালকুলেশন করতে পারি। একটু দেখি কি ক্যালকুলেশন করতে পারি। PV ইকুয়াল টু লিখতে পারি 1/3, তারপরে m, তারপরে c স্কয়ার বার। তারপরে এটাকে লিখতে পারি একেবারে নিজের মতো করে করবা। PV ইকুয়াল টু যা দরকার হবে বানায় নিবা এখান থেকে। আমি এখান থেকে লিখতে পারি 2/3 ইন্টু হাফ। দেখো 2/3 and half is equal to 1/3, অর্থাৎ যা আছে তাই। তারপরে হচ্ছে mc স্কয়ার বার। আমরা এখান থেকে লিখতে পারি PV is equal to 2/3, তারপরে এখানে half mv স্কয়ার। দিস ইজ half mv স্কয়ার। half mv স্কয়ার মিন্স e, গতিশক্তি। তাহলে এখানে হয়ে গেল, আমরা ক্যালকুলেশন করে ফেললাম। তাহলে ই ক্যালকুলেশন করতে পারি, কি করতে পারি? 3/2 হচ্ছে কত PV। আমরা ই ক্যালকুলেশন করে ফেললাম। আমরা এখান থেকে আরো অন্য কিছু ক্যালকুলেশন করতে পারি। কি? প্রেসার ক্যালকুলেশন করতে পারি, একক আয়তনে প্রেসার ক্যালকুলেশন করতে পারি। এই কোয়েশ্চনটাকে যদি আমরা ইউজ করি, লিখতে পারি দেখো PV ইকুয়াল টু হচ্ছে 2/3, তারপরে হচ্ছে E, বা আমরা এখান থেকে লিখতে পারি P ইকুয়াল টু 2/3, তারপরে হচ্ছে E ডিভাইডেড বাই হচ্ছে V। আমরা টোটাল প্রেসার ক্যালকুলেশন করছি। এখন যদি আমরা বলি V ইকুয়াল টু 1, একক আয়তনের জন্য প্রেসার কতটুকু হবে, তখন আমরা লিখবো P ইকুয়াল টু 2/3, তারপরে হচ্ছে কত E। বা আমরা এখান থেকে ইও ক্যালকুলেশন করতে পারি। কি ক্যালকুলেশন করতে পারি? E ইকুয়াল টু 3/2, তারপরে হচ্ছে কত P। এই সবগুলো জানা থাকলে বিভিন্ন মান যখন যেটা লাগবে সব তুমি ক্যালকুলেশন করতে পারবা। এখান থেকে বয়েলস ল ক্যালকুলেশন করতে পারবা, এখান থেকে চার্লস ল ক্যালকুলেশন করতে পারবা, সব করতে পারবা। সব কিছু করা সম্ভব। এটা গেল আরেকটা। আমরা পরবর্তী স্টেজে চলে আসি। আমাদের আবার জানা আছে, ওই যে জানা আছে, কি জানা আছে? উই হ্যাভ PV ইকুয়াল টু 1/3, তারপরে হচ্ছে mn c স্কয়ার বার। তারপর আমরা লিখতে পারি ফর 1 মোল গ্যাস PV ইকুয়াল টু হচ্ছে RT ইকুয়াল টু 1/3, তারপরে হচ্ছে mc স্কয়ার বার। তারপর আমরা এখান থেকে লিখতে পারি যে RT ইজ ইকুয়াল টু 2/3 ইনটু হচ্ছে হাফ, তারপরে হচ্ছে mc স্কয়ার বার। আর হাফ mv স্কয়ার মিন্স E, তাহলে লিখতে পারি আমরা RT ইকুয়াল টু 2/3, তারপরে হচ্ছে কত E। তাহলে এখান থেকে আমরা টোটাল এনার্জি ক্যালকুলেশন করতে পারি E ইকুয়াল টু 3/2, তারপরে হচ্ছে RT। এই যে তোমরা এখন সেকেন্ড ইয়ারের ফার্স্ট চ্যাপ্টার পড়ছো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা না জানা থাকলে তুমি অন্তঃস্থ শক্তির সঙ্গে যে তাপমাত্রার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা ক্যালকুলেশন করতে পারবা না। তাহলে অন্তঃস্থ শক্তির সঙ্গে তাপমাত্রার যে পরিবর্তন, সেই পরিবর্তন ক্যালকুলেশন করতে গেলে আমাদের জানতে হবে E ইকুয়াল টু 3/2 RT। এবং এখান থেকে আমরা স্থির চাপে আপেক্ষিক তাপ CP এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ CV এর মান ক্যালকুলেশন করতে পারবো, যদি আমরা এই ক্যালকুলেশনটা জানি। যেটা না জানলে ওটা অসম্ভব ব্যাপার। যখন তুমি পড়বা CP CV এর মধ্যে রিলেশন, তখন তুমি দেখবা যে অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সঙ্গে, যে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কেমন হচ্ছে, এবং সেখান থেকে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে CP এবং CV এর মানটা কিভাবে ক্যালকুলেশন করা যায়, তখন দেখবা এই ইকুয়েশনটা ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমাদের পড়তে হবে। না পড়লে, মানে আমি যদি না জানি, সবকিছু যদি লিখে আমরা জানি, তাহলে আমরা আসলে জানলামটা কবে? আমাদের জানতে হবে, জানার পরে না বলতে হবে আমরা জানি। আমরা না জেনে তো বলতে পারি না যে আমরা জানি, তাই না? কথায় কথায় আমরা লিখে ফেলে আমরা জানি, আসলে আমরা জানি কি না। এই জন্য আমাদের একটু ডিপলি ভিতরে যে পড়ে তারপরে ব্যাপারগুলো ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ যে এর আগে আমরা 3টা ইকুয়েশন সলভ করেছি, আর এখন করেছি 4টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে আগে ছিল 3টা আর এই হচ্ছে 6টা, মোট 9টা রিলেশন আমরা এখান থেকে তৈরি করলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ।
এটা ফার্স্ট পেপারে পড়ার জন্য তোমার লাগবে কিনা তুমি ভালো বলতে পারো, তবে সেকেন্ড পেপার পড়তে গেলে এটা লাগবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে লিখতে হবে, যেহেতু সন্দেহ নাই তাহলে এটা পড়তে হবে, লিখে ভালো ঝটপট। তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি। যদি একটা প্রশ্ন হয়, প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ঘনত্ব 1.293 কেজি পার মিটার কিউব, এর CRMS কত? মানে হচ্ছে বর্গমূল গড় বর্গবেগের মানটা কত? প্রমাণ তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 1.293 কেজি পার মিটার কিউব, এর CRMS এর মানটা কত? এটা আমরা ক্যালকুলেশন করব। তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। প্রমাণ তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 1.293 কেজি পার মিটার কিউব, এর CRMS এর মান কত? এর বর্গমূল গড় বর্গবেগের মানটা কত? এটা আমরা ক্যালকুলেশন করব। আইজাক নিউটন বলো। আইজাক নিউটন তো ক্লাস করছে দেখা যাচ্ছে আজকে। আইজাক নিউটন, হ্যাঁ, আজকের এই ক্লাসে উপস্থিত আছে দেখা যাচ্ছে, একটা ফেসবুক আইডি নিয়ে আছে আইজাক নিউটন নামে, হ্যাঁ, সেও ক্লাস করছে আজকে। তাই একটু তাড়াতাড়ি করে বলো দেখি অ্যান্সারটা কত? আইজাক নিউটন। তাড়াতাড়ি 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 করে বলো। আইজাক নিউটনই বলো, দেখি নিউটনের কি অবস্থা। এখানে ডেনসিটি দেওয়া আছে পরিষ্কার, আমাদের এই প্রবলেমটার মধ্যে ডেনসিটি দেওয়া আছে, রো দেওয়া আছে হচ্ছে কত? 1.293 কেজি পার মিটার কিউব। আর স্ট্যান্ডার্ড প্রেসারের মান তো তুমি জানোই, স্ট্যান্ডার্ড প্রেসারের মানটা হচ্ছে কত? 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এরকমই তো। তাহলে আমরা লিখতে পারি CRMS ইকুয়াল টু রুট ওভার, যেহেতু ডেনসিটি দেওয়া আছে 3p/ρ। তো ইউজিং দিস রিলেশন আমরা এই মানগুলো যদি এখানে পুট করে দিই, বসিয়ে দিয়ে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে হয়তো তোমরা যে রেজাল্টের কথা বলছো 484.86 মিটার পার সেকেন্ড, 484.6 মিটার পার সেকেন্ড, এটা আসবে হয়তো রেজাল্ট। দেখো আমার কাছে ক্যালকুলেটর নেই, ফলে আমি এখন জাস্ট করি নাই, ফলে আমার জন্য একটু ডিফিকাল্ট। 484.6 মিটার পার সেকেন্ড, 3p/ρ, 484.6 মিটার পার সেকেন্ড। আশা করি সবারই এমনই রেজাল্ট আসছে। আচ্ছা, তাহলে এখানে আর থাকার দরকার নেই। এখন আমরা একটা প্রবলেম করতে পারি, সেটা হচ্ছে কোনো ভ্যালু দেওয়া নাই, বাট আমরা মান ক্যালকুলেশন করব। কোনো ভ্যালু দেওয়া নাই এখানে অঙ্কের মধ্যে, বলতে কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায় কোন গ্যাসের CRMS
এর মান প্রমাণ তাপমাত্রা ও চাপের কোন গ্যাসের সিআরএমএস এর সমান। কোন তাপমাত্রায় বলছে, কোন তাপমাত্রা, এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় কোন গ্যাসের সিআরএমএস এর মান প্রমাণ তাপমাত্রা চাপে কোন গ্যাসের সিআরএমএস এর সমান। এই প্রবলেমটাই আমরা করতে পারি। কোন তাপমাত্রায় কোন গ্যাসের সিআরএমএস এর মান প্রমাণ তাপমাত্রা চাপের কোন গ্যাসের সিআরএমএস এর সমান। দেখি করে ফেলো তো, দেখি তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। এখানে আমরা এর সমাধানটা যদি করি তাহলে আমরা লিখতে পারি, মনে করি উক্ত তাপমাত্রা টি কেলভিন। মনে করি উক্ত তাপমাত্রা হচ্ছে টি কেলভিন। তাহলে সিআরএমএস অফ টি আর সিআরএমএস অফ টি নট এরা পরস্পরের ইকুয়াল। আমরা তাপমাত্রাটা ক্যালকুলেশন করতে চাই। এখানে তাপমাত্রা রিলেটেড সিআরএমএস দরকার কিন্তু। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি √3RT/m, এটা হচ্ছে আমাদের সেই টি তাপমাত্রা, ইজ ইকুয়াল টু লিখতে পারি √3RT0 হচ্ছে কত m, এটা টি নট তাপমাত্রায়। এখন আমরা বোথ সাইড থেকে রুটটা ক্যালকুলেশন করি, 3R/m ক্যালকুলেশন করে দিই, তাহলে থাকে √T ইজ ইকুয়াল টু √T0। সুতরাং আমরা লিখতে পারি T ইকুয়াল টু T0 মিনস 273, তারপরে হচ্ছে কেলভিন। তো দ্য অ্যান্সার ইজ 273 কেলভিন। 273 কেলভিন তাপমাত্রায় কোনো গ্যাসের সিআরএমএস এর মান প্রমাণ তাপমাত্রা ও চাপের কোনো গ্যাসের সিআরএমএস এর সমান, যে কোনো গ্যাসের। আমরা শুধু যে সমান করতে পারি তা না, আমরা এখান থেকে এই প্রবলেমও সলভ করতে পারি। এটা তোমার হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক। এটা আমরা পড়লাম সমান, এটা সমান না হয়ে আমরা বলতে পারি অর্ধেক। যেখানে আমরা লিখেছি সমান সেই জায়গাটা লিখলাম অর্ধেক। আবার লিখতে পারি আমরা দ্বিগুণ, এটা আমরা লিখতে পারি। তাহলে এই প্রবলেম দুটো আমরা বাসায় সলভ করে ফেলবো। কোন তাপমাত্রায় কোনো গ্যাসের সিআরএমএস এর মান প্রমাণ তাপমাত্রা চাপের কোনো গ্যাসের সিআরএমএস এর অর্ধেক। আবার কোন তাপমাত্রায় কোনো গ্যাসের সিআরএমএস এর মান প্রমাণ তাপমাত্রা চাপের কোনো গ্যাসের সিআরএমএস এর দ্বিগুণ। আমরা করলাম সমানটা, তোমাকে হোমওয়ার্ক দিলাম আমি, একটা হচ্ছে অর্ধেক আর একটা হচ্ছে দ্বিগুণ। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকলো, এটা আমরা খেয়াল রাখবো। এই হোমওয়ার্কটার রেজাল্ট আমাকে অবশ্যই আগামী ক্লাসে জানাবা যে তোমরা যে হোমওয়ার্ক করলে তার রেজাল্টটা কেমন। ঠিক আছে, একটা হচ্ছে 68 কেলভিন আর একটা হচ্ছে 1092 কেলভিন। একটা রেজাল্ট আসবে 68 কেলভিন, একটা আসবে হচ্ছে 1092 কেলভিন। যাক, একই রকম প্রবলেম তো, আমাদের একই রকম প্রবলেম তিনটা বা দুইটা এখানে করার দরকার নেই, আমরা ভিন্ন ভিন্ন প্রবলেম করার চেষ্টা করি। তো আমরা একটা প্রবলেম সলভ করলাম, করে নিয়ে আমরা বাকি দুইটাকে আমরা হোমওয়ার্কে ফেলে দিলাম। তাহলে টোটাল আমাদের এ পর্যন্ত এখান থেকে 4টা প্রবলেম আমাদের সলভ হয়ে গেল। এখন আমরা চলে আসবো একটু বয়েলস লতে। বয়েলস ল এর একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আছে যেটা তোমরা একদম মানে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে বয়েলস ল পড়ার জন্য, চার্লস ল পড়ার জন্য। আমরা একটু বয়েলস লতে ফিরে যাই। বয়েলস ল কে না পারে, তোমরা সে ছোটবেলা থেকেই পড়তেছো, কেমিস্ট্রিতেও পড়ছো অলরেডি। হ্যাঁ, তাপগতিবিদ্যার চলক আছে হতে 3টা। এটা আমরা জানি যে তাপগতিবিদ্যার চলক আছে হতে 3টা, একটা হচ্ছে পি, ভি আর একটা হচ্ছে টি। এই 3টা চলকের মধ্যে আমরা যদি তাপমাত্রাকে যদি স্থির করে দেই, তাহলে বাকি দুইটার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যায়। বিজ্ঞানী বয়েল উনি এই ব্যাপারটাই ব্যাখ্যা করেছিলেন। উনি ব্যাখ্যা করেছিলেন কি, যদি তাপমাত্রা টিকে স্থির করা যায় তাহলে নাকি আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক হয় হচ্ছে ব্যস্তানুপাতিক। তাপমাত্রা স্থির থাকলে আয়তন এবং চাপ ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমবে, আয়তন কমলে চাপ বাড়বে।
এরকম একটা রিলেশনে আসবে। আমরা এই দিলে এর গ্রাফ তৈরি করে ফেলতে পারি, দুইভাবে গ্রাফ তৈরি করতে পারি, কারণ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কিন্তু আমাদের এর আগে শেখা ছিল, আমরা শিখেছিলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আমি এখানে ভি দিব, এখানে পি দিব, আর এখানে ভি দিব, এখানে 1/p দিব। এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে 0 পয়েন্ট। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই কোন গ্রাফের নেচারটা কেমন হবে অ্যাকর্ডিং টু বয়েলের সূত্র থেকে। আমরা ভি এর সঙ্গে পি এর, ভি এর সঙ্গে 1/p এর রিলেশনটাকে একটু দেখার চেষ্টা করবো। এখানে খেয়াল রাখতে হবে যে ভি এর সঙ্গে পিটা কিন্তু ব্যস্তানুপাতিক, আর ভি এর সঙ্গে 1/pটা কিন্তু সমানুপাতিক। ভি এর সঙ্গে পিটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ভি এর সঙ্গে 1/pটা হচ্ছে সমানুপাতিক। ভি এর সঙ্গে পিটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ভি এর সঙ্গে 1/pটা হচ্ছে সমানুপাতিক। চটপট করে বলো তো দেখি এই গ্রাফের নেচারটা কেমন হবে, কেমন হবে গ্রাফটা দেখতে, কেমন হবে? ভি এর সঙ্গে পি, ভি এর সঙ্গে 1/p। বলতে থাকো বলতে থাকো বলতে থাকো। তাড়াতাড়ি বলতে থাকো, আমি করে দিব, আমি তো দেখাবোই। সেকেন্ডে দেখতে কেমন হবে? সেকেন্ডটা ভি এর সঙ্গে 1/pটা হচ্ছে রিলেশনটা হচ্ছে কি প্রপোর্শনাল, ভি ইজ প্রপোর্শনাল 1/p। তাহলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কেমন হবে? আর ভি এর সঙ্গে 1/pটা হচ্ছে প্রপোর্শনাল, ভি এর সঙ্গে পিটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বাড়লে আর একটা কমে, ভি বাড়লে পি কমতে থাকবে, তাহলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন লাইক দিস। আর যদি ভি এর সঙ্গে 1/pটাকে তুমি ধরো, তাহলে এরা হচ্ছে প্রপোর্শনাল। ভি এর সঙ্গে 1/p যদি প্রপোর্শনাল হয়, তাহলে কি হবে? স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন। আমরা শিখেছিলাম সকল সমানুপাতিকের লেখচিত্র হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে ভি এর সঙ্গে 1/pটা হচ্ছে প্রপোর্শনাল, কি বলে, স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন, মূলবিন্দুগামী সরলরেখা। আমরা খেয়াল রাখবো, প্র্যাকটিস করব, প্র্যাকটিস করব। তা হয়ে গেল মোটামুটি। এখন আমরা বয়েলের সূত্রটাকে একটু আরেকটু সুন্দর করে লিখি, মানে যেটা আমাদের দরকার হবে। ভি ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু 1/p, বা আমরা এখান থেকে লিখতে পারি পিভি ইকুয়াল টু হচ্ছে কি কে। এখানে পিটাকে বলি, কেটাকে বলি হচ্ছে আমরা গ্যাস কনস্ট্যান্ট, যে কোনো গ্যাসের যে কোনো পরিমাণের জন্য সত্য। আমরা এটাকে বলতে পারি যে P1 V1 প্রোডাক্ট অফ দিস অলসো ইকুয়াল টু P2 V2 অলসো ইকুয়াল টু P3 V3। যে কোনো চাপ এবং তার রেসপেক্টিভ যে আয়তন, এদের প্রোডাক্ট অলওয়েজ কনস্ট্যান্ট হবে, ডট 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 ইকুয়াল টু হচ্ছে কত কে। এইটাকে আমরা ব্যবহার করে আজকে কি করব? পানিপূর্ণ পাত্রের গভীরতা নির্ণয় করব। আমরা বয়েলের সূত্রের সাহায্যে আমরা কোন একটা পানিপূর্ণ পাত্রের গভীরতা ক্যালকুলেশন করব। এটা একটু ঝটপট লিখে নাও, তাহলে আমরা দেখতে পারবো যে কিভাবে গভীরতা ক্যালকুলেশন করতে হয়। একটু তাড়াতাড়ি করে করো। না না না, ফারিহা সুলতানা তুমি লিখেছো দুইটাই মূলবিন্দুগামী সরলরেখা। নো নো নো, গ্রাফ তো আঁকায় আছে, দুটোই মূলবিন্দুগামী হবে কিভাবে? ভি এর সঙ্গে 1/p ইজ প্রপোর্শনাল, সো এটা হবে স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন, মূলবিন্দুগামী সরলরেখা। আর ভি এর সঙ্গে পিটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, গভীরতা আমরা লেকের গভীরতা নির্ণয় করতে চাই আজকে উইথ দি হেল্প অফ বয়েলস ল। বয়েলস ল মিন্স ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। একবার লিখবো আমরা পিভি ইকুয়াল টু হচ্ছে কত কে, বা লিখতে পারি P1 V1 প্রোডাক্ট অফ দিস ইজ ইকুয়াল টু P2 V2। ইউজিং দিস রিলেশন আমরা কি করব? আমরা কোন একটা লেকের, হ্রদের গভীরতা কেমন হয়, কিভাবে মাপে, কেমন হয় না, কিভাবে মাপে, সেটা আমরা একটু ক্যালকুলেশন করার টেকনিকটা শিখবো, যে কিভাবে বয়েলের সূত্র ব্যবহার করে পানিপূর্ণ পাত্রের গভীরতা ক্যালকুলেশন করা যায়। তো এট ফার্স্ট আমরা করবো কি, একটা পানিপূর্ণ পাত্র নিয়ে নিব, একটা পানিপূর্ণ পাত্র যার গভীরতা আমরা কনসিডার করে, যার গভীরতা আমরা নির্ণয় করতে চাই। মনে করি আমরা এই ধানমন্ডি লেকে বেড়াতে গেছি, ধানমন্ডি লেকে বেড়াতে গিয়ে আমার হঠাৎ করে পাশ দিয়ে হাঁটছি, তো লেকের পাট দিয়ে মনে হচ্ছে যে কত গভীরতা, এটা আমি দেখতে চাই। কিভাবে ক্যালকুলেশন করবা, গভীরতা কিভাবে মাপবা? মনে করি এটা হচ্ছে সে আমাদের লেক, এই লেকের গভীরতা হচ্ছে বললাম কত H, এবং এই লেকের মধ্যে তো ডেফিনেটলি পানি আছে, তো পানির যে ঘনত্ব থাকবে সেটা হচ্ছে রো, তার তো থাকবেই, পানির একটা ঘনত্ব থাকবে রো, আমরা বললাম পানির ঘনত্ব হচ্ছে রো, গভীরতা কত H। তা কনসিডার করতে হবে আমাদের বায়ু বুদবুদ। আমরা মনে করি একদম তলদেশে এ পয়েন্টে একটা বায়ু বুদবুদ আছে,
যে অনেক প্রেসারে আছে। কি কি প্রেসার আছে? এটা হচ্ছে পানির স্তর, এটাকে আমরা বলবো হচ্ছে ওয়াটার, পানির স্তর। এটার এখানে পানি আছে, তো এটা হচ্ছে কি অ্যাটমসফিয়ার, বায়ু, এখানে বায়ু আছে অ্যাটমসফিয়ার। সুতরাং পানির উপরে কি হবে? বায়ুমণ্ডলীয় একটা চাপ আসবে। আমি ধরে নেই বায়ুমণ্ডলীয় চাপটা হচ্ছে P2, এবং সেটা তুমি যদি নর্মালি হিসাব করো সেটা হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। I mean 1.013 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার means 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, approximately this 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এবং শুধু যে এয়ারটাই পানির উপরে প্রেসার দিচ্ছে তা না, কিন্তু এইচ গভীরতায় যে পানি আছে সেই পানি কিন্তু একটা প্রেসার দিচ্ছে। কাকে প্রেসার দিচ্ছে? এইখানে যে বুদবুদটা আছে তার উপর প্রেসার দিচ্ছে। তো এইচ গভীরতায় পানি যে প্রেসার, সেই প্রেসারটা কত আমরা জানি সবাই, এইচ রো জি। এটা তুমি ক্লাস 9-10-এ একটা চ্যাপ্টার ছিল, আর্কিমিডিসের একটা চ্যাপ্টার, প্রেসারের সঙ্গে রিলেশন কি, ডেন্সিটির, হাইটের সঙ্গে ডেন্সিটির রিলেশন কি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সঙ্গে প্রেসারের রিলেশনটা কি। এগুলো কিন্তু তুমি বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট শিখেছিলে, যে একটা চোঙ ব্যবহার করছো, তার মধ্যে পানি নিয়ে অনেকগুলো ছিদ্র করেছো, কোনটার প্রেসার সব থেকে, মানে কোনটা দিয়ে সব থেকে বেশি বেগে পানি প্রবাহিত হবে, এই জাতীয় কিন্তু এক্সপেরিমেন্ট তোমরা কিন্তু ওই বইয়ের মধ্যে ক্লাস 9-10-এ শিখেছো। তো এইচ গভীরতায় পানি যে প্রেসারটা দেয় তার মানটা হচ্ছে কত? এইচ রো জি। তাহলে এই বায়ু বুদবুদের উপরে দুইটা প্রেসার কাজ করছে, একটা হচ্ছে বাতাসের প্রেসার আর একটা হচ্ছে এইচ গভীরতা পানির প্রেসার। সুতরাং আমি এই বুদবুদের উপরে যদি প্রেসারটাকে যদি P1 বলি, তাহলে P1 দেন বিকামস কত হবে? P2 প্লাস হচ্ছে এইচ রো জি। খেয়াল রাখতে হবে তো নাকি? তাহলে এই যে নিচে যে বায়ুবুদটা দেখতে পাচ্ছ, বায়ুবুদবুদ, এর উপর দুটো প্রেসার কাজ করছে, একটা হচ্ছে বাতাসের প্রেসার প্লাস এইচ গভীরতা পানির প্রেসার। সো এখানে প্রেসারটাকে যদি আমি P1 বলি, P1 বলবো কারণ আমি বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেসারটাকে বলেছি P2, তাহলে P1 দেন বিকামস P2 প্লাস এইচ রো জি। তাহলে বোঝা যাচ্ছে যে এই তলদেশে যে বায়ুবুদবুদটা আছে, এয়ার বাবল যে আছে, মানে নিচ থেকে তো কাউকে উপর উঠতে দিতে হবে, আদারওয়াইজ তো বুঝতেই পারবে না। যেমন উপর থেকে দেখে সমুদ্রের গভীরতা কত সেটা বোঝা যাবে না, কিন্তু একজন ডুবুরি যদি সমুদ্রের তলদেশ থেকে উপরে আসে তখন সে তার গভীরতা সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিতে পারবে। কিন্তু আমি কাপড় ভেজাতে চাচ্ছি না, কিন্তু আমি হ্রদের গভীরতা মাপতে চাই। সুতরাং আমরা একটা বায়ু বুদবুদকে এখানে আদর্শ ব্যবহার করে নিব। ও যদি উপরে উঠে, বায়ু বুদবুদটা উপরে উঠবেই, কারণ বায়ু তো এয়ার, আর এটা তো পানি। এয়ারের ডেন্সিটি থেকে পানির ডেন্সিটি অনেক বেশি, আর এয়ারের কম, সুতরাং এয়ার বাবলটা উপর দিকে উঠবে। তো এরকম যদি হয়, দেখো যেটা হচ্ছে এয়ার বাবল, আর এটা হচ্ছে কি ওয়াটার। আমরা জানি যে ওয়াটারের ডেন্সিটি ইজ গ্রেটার দ্যান হচ্ছে পানির ডেন্সিটি, বাতাসের ডেন্সিটি এয়ার। সুতরাং এই বাবলটা উপর দিকে উঠবে। যদি এমন হতো যে এখানে আছে একটা মেটাল, লিখলাম আমি মেটালের ডেন্সিটি রো মেটাল, আর পানির ডেন্সিটি হচ্ছে কত? রো ওয়াটার। ডেফিনেটলি রো মেটাল ইজ গ্রেটার দ্যান হচ্ছে রো ওয়াটার, সুতরাং মেটালটা পানির নিচে ডুববে। এই কনসেপ্ট নিশ্চয় আমাদের সবারই আছে, যে এটা ডিপেন্ড করে কার ঘনত্ব বেশি বা কম, তাই না? এটা আমরা ছোটবেলা থেকে এমনি আমরা পরীক্ষা করে দেখিনি, আমরা দেখেছি যে এই ঘটনাগুলো ঘটে। যার ডেন্সিটি কম সে উপর দিকে উঠবে, যার ডেন্সিটি বেশি সে নিচের দিকে নামবে লিকুইডের মধ্যে। লিকুইডের ডেন্সিটি যদি আবার বেশি হয়ে যায় সেটা তুমি এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারবে। যেহেতু এখানে এয়ার বাবল আছে এবং সেটা পানির ভিতরে আছে, তাহলে ডেফিনেটলি কি করবে? এয়ার বাবলটা উপর দিকে উঠতে থাকবে। উপর দিকে যখন উঠতে থাকবে, তখন এখানে যখন আসবে তখন তার উপর থেকে কিন্তু এইচ রোজিটা কিন্তু নাই হয়ে যাবে, কারণ এখন তো বাবলটা উপর দিকে উঠে গেছে। সুতরাং এইচ গভীরতা পানির যে প্রেসার সেটা তো তার উপর নাই। যদি না থাকে কিন্তু এয়ার প্রেসারটা তার উপরে আছে, তাহলে এই বাবলের সাইজ আগে যা ছিল তার থেকে এখন বেড়ে যাবে। মনে করি এখানে যখন বাবল ছিল তার ভলিউমটা V1, আর এখানে যখন আসবে সেটা ভলিউম হচ্ছে V2, এবং ধরে নেই আমরা যে n পরিমাণ ভলিউমটা বেড়েছে, অর্থাৎ পানির তলদেশে তার যে ভলিউমটা ছিল তার থেকে n গুণ ভলিউম বেড়েছে এইচ রোজি প্রেসার তার উপর থেকে নাই হয়ে যাওয়ার কারণে। এইটুকু তো আমরা বুঝি সবাই নাকি? এটুকু আমরা সবাই বুঝি। সুতরাং অ্যাকর্ডিং টু বয়েলস ল উই হ্যাভ P1 V1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2 V2। এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। P1 মিন্স হচ্ছে P2 প্লাস এইচ রো জি, উই হ্যাভ টু ক্যালকুলেট এইচ। তারপর হচ্ছে V1 ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখবো হচ্ছে P2, আর এটা হচ্ছে NV1। বোথ সাইড থেকে V1 ক্যালকুলেশন ক্যান্সেল করে দিব। P2 প্লাস এইচ রো জি ইজ ইকুয়াল টু হচ্ছে NP2। তাহলে এখান থেকে আমরা লিখবো হচ্ছে এইচ রো জি ইজ ইকুয়াল টু হচ্ছে NP2 মাইনাস হচ্ছে P2। তাহলে এখান থেকে আমরা এইচ ক্যালকুলেশন করব, এইচ দেন বিকামস P2 কমন নিয়ে নি n-1 ডিভাইডেড বাই হচ্ছে রো জি।
দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে প্যারামিটার গুলো আছে সবই আমাদের জানা থাকবে। আমরা খালি এখান থেকে ভলিউমটা ক্যালকুলেশন করে নিব, বাকিগুলো সবই কনস্ট্যান্ট। P2 means the air pressure 10 to the power 5 Newton per meter square, or 1.013 into 10 to the power 5 Newton per meter square. Density of water 1000 kg per meter cube and G is 9.8 meter per second square. শুধু আমাদের কাছে একটা আননোন ফাংশন আছে, সেটা হচ্ছে যে কত গুণ আয়তন বেড়ে গেল। এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করে নিয়ে এই সমীকরণের মধ্যে বসিয়ে দিই, তাহলে এই হ্রদের বা লেকের গভীরতা কত সেটা আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। লিখে নাও। তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। ওকে ফাইন। এখানে সবসময় যে ভলিউমের যে চেঞ্জ পরিবর্তন সেটা যে সবসময় দেওয়া থাকবে আমাদের স্টিম বা উদ্দীপকের মধ্যে, তা কিন্তু নয়। আমাদের সবসময় যেটা n টাইমস বেড়ে গেল ভলিউম, এটা দিলে তো অনেক সহজ প্রবলেম হয়ে গেল, তাই না? প্রবলেম থাকে না যদি ভলিউমটাকে আমরা বলে দিই যে এই পরিমাণ ভলিউম ইনক্রিজ করলো, তাহলে ইজিলি তুমি প্রবলেমটা সলভ করে ফেলতে পারো। কিন্তু এই যাতে তুমি একটু জটিলতার মধ্যে পড়ো, অর্থাৎ পরীক্ষার হলে যাতে তোমার একটু চিন্তা করতে হয়, সেই জন্য কিন্তু অনেক সময় আমাদের ভলিউমের যে ইনক্রিজ হওয়াটা এটা হয়তো বলা থাকবে না, সেখানে হয়তো ইনডাইরেক্টলি বলা থাকবে রেডিয়াসটা বেড়ে যেতে পারে 3 গুণ, বা তার ডায়ামিটারটা বেড়ে যেতে পারে 3 গুণ, বা বিভিন্ন রকমের হতে পারে। হ্যাঁ, রেডিয়াসের কথা বলে দিতে পারে যে এখানে যখন ছিল তখন তার রেডিয়াস যা ছিল পানির উপরে যখন উঠলো জাস্ট রেডিয়াসটা ডাবল হয়ে গেল। রেডিয়াস ডাবল হয়ে গেলে ভলিউমটা কতটুকু বাড়বে সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। যে 4/3πr³ রেডিয়াস যদি হয় তাহলে রেডিয়াস 2 টাইমস বেড়ে যাওয়া মানে কি 8 টাইমস বেড়ে যাবে ভলিউম, তাই না? আবার এমন হতে পারে ডায়ামিটারটা বেড়ে গেল 2 টাইমস। সো তিনটা অবস্থাতে এই প্রবলেমগুলো পরীক্ষার সময় আসতে পারে। এক, চেঞ্জটা বলতে পারে ভলিউম চেঞ্জ ডিরেক্ট। 2 নম্বর ইনডাইরেক্ট বলতে পারে দুইটা, একটা হচ্ছে রেডিয়াস চেঞ্জ, একটা হচ্ছে ডায়ামিটার চেঞ্জ। একটা ব্যাসার্ধের পরিবর্তন, একটা ব্যাসের পরিবর্তন, আর একটা আয়তনের পরিবর্তন। এই তিনটা দিয়ে আমাদের পরীক্ষার সময় প্রবলেম সলভ করতে হতে পারে। তো আমরা এই প্রবলেম যখন পরীক্ষার সময় সলভ করব, তখন আমরা কখনোই কিন্তু এই ইকুয়েশনটাকে লিখবো না, যে ডিরেক্ট লিখবো না যে উই নো, আমরা জানি এই ইকুয়াল টু দিস, এই কথাটা আমরা কখনো লিখবো না। আমরা বিভিন্ন প্যারামিটারের মান ছবি এঁকে ছবির ভিতর থেকে মানগুলো বের করে এইভাবে ক্যালকুলেশন করে আমরা প্রবলেম সলভ করবো। হ্যাঁ, অনেকে হয়তো একবার ডাইরেক্ট, এখন যদি তুমি অ্যাডমিশন টেস্টে যাও, মনে করো তুমি বইয়ের অ্যাডমিশন টেস্টে গেছো, সেক্ষেত্রে এই প্রবলেম আছে, সেক্ষেত্রে তুমি লিখতে পারো ইজ ইকুয়াল টু দিস। বাট যখন ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসবে তখন আমাদের কিন্তু নাম্বার আছে অনেকগুলো। নাম্বারটা হচ্ছে মনে করো হায়ার অর্ডার টাইপ অফ 3 আর এই মার্কস হচ্ছে 3 অ্যাপ্লিকেশন, তখন ডেরিভেশন ইয়েগুলো আছে, ডিস্ট্রিবিউশন 1+1+1, তখন কিন্তু বিভিন্ন পার্ট আছে। তো ডিরেক্ট এই ফর্মুলাটা লেখা ঠিক হবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ছবি এঁকে ক্যালকুলেশন করে তারপর দেখাই দিব যে এর মানটা হচ্ছে এত হতে পারে। তো এখন আমরা একটা প্রবলেম সলভ করলে আশা করি ব্যাপারটা তোমার কাছে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। আরেকটু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, কিরকম, যে আমি একটু এখানে লিখে দিই যে একটি হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসায় একটি বায়ু বুদবুদ 3 গুণ আয়তন
লাভ করে। তারপরে বলছে হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হলে হ্রদের গভীরতা কত? একটি হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসায় একটি বায়ু বুদবুদ 3 গুণ আয়তন লাভ করে। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হলে হ্রদের গভীরতা কত? তো ঝটপট করে ফেলে আমরা একটু, অনেকে করে ফেলেছে। সালাউদ্দিন সালেম, are the problems already done? একটি হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসায় একটি বায়ু বুদবুদ 3 গুণ আয়তন লাভ করছে, 3 গুণ আয়তন লাভ করেছে। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ যদি 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হয়, তাহলে ওই হ্রদের গভীরতা কত? When the depth of the lake, ওই লেকের গভীরতা কত হবে? ওই হ্রদের গভীরতা কত হবে? ঝটপট আমরা এরকম করে যখন সলিউশনটা ক্যালকুলেশন করব তখন আমরা এভাবে লিখে নিব যে লেট দ্য ডেপথ অফ দ্য রিভার লেক ইজ এইচ, আর এখানে একটা দেওয়া আছে এটার ভলিউমটা v1, তাহলে এখান থেকে যখন চলে যাচ্ছে তখন ভলিউমটা হতে v2 = 3 × 3v1, আর এখানকার প্রেসারটা হতে P2 = 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। আমরা এইচটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখানকার প্রেসারটা হচ্ছে P1 will be equal to P2 plus H rho g, because this is H rho g. So according to Boyle's law we get P1 V1 is equal to P2 V2, just ভ্যালু গুলো বসিয়ে দিব। P1 means P2 plus হচ্ছে H rho g into হচ্ছে V1 is equal to P2, তারপরে হচ্ছে 3v1। এখানে ডাইরেক্ট ভলিউম দেওয়া আছে, রেডিয়াসটা দেওয়া থাকলে তোমাকে ভলিউম ক্যালকুলেশন করে নিতে হবে। জাস্ট 9 গুণ হলে 3 নং, যদি 9 টাইমস রেডিয়াসটা বাড়ে তাহলে 3 নং 7 27 টাইমস ভলিউম বেড়ে যাবে, 2 গুণ হলে 8 গুণ বাড়বে, 4 হলে 64 টাইমস বেড়ে যাবে। এইভাবে ক্যালকুলেশন করে নিবা। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, P2 প্লাস হচ্ছে H rho g is equal to হচ্ছে 3p2, আর H rho g is equal to হচ্ছে 2p2, আর H is equal to 2p2 divided by হচ্ছে rho g। আর একটা জিনিস, দুটো জিনিস এখানে দেওয়া থাকবে আমাদের, একটা হচ্ছে ডেনসিটি অফ দি ওয়াটার, পানির ঘনত্ব কত সেটা দেওয়া থাকবে 1000 কেজি পার মিটার স্কয়ার, কেজি পার মিটার কিউব সরি, আর জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে 2 × 10⁵ ডিভাইডেড বাই, এখানে থেকে যাচ্ছে কত, রো মিন্স 10⁵ কেজি পার মিটার কিউব মাল্টিপ্লাই বাই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসে? ম্যাক্সিমাম রেজাল্ট আসে 20.4, তাহলে লিখবো আমরা 20.4 মিটার। So the result is 20.4 meter. So the depth of the lake is 20.4 meters. তাহলে আমরা সবসময় ভলিউম দিয়ে যে আমরা আমাদের প্রবলেম সলভ করতে দিবে তা কিন্তু না, আমাদের এখান থেকে রেডিয়াস দিয়েও দিতে পারে, আবার ডায়ামিটার দিয়েও দিতে পারে। ডায়ামিটার দিলে ওটাকে রেডিয়াসে কনভার্ট করে নিয়ে করলে তোমার জন্য সুবিধা হয়, যে আমরা জানি d = 2r, এটা ইউজ করবা। আর রেডিয়াস দিলে 4/3 পাই r কিউব মিন্স 2 টাইমস যদি হয় 2 কিউব মিন্স 8, হ্যাঁ, যদি 3 টাইমস হয় 3 কিউব মিন্স 27, 4 টাইমস হলে 64 and so on। এইভাবে আমাদের কাজগুলো কি করতে হবে? করতে হবে। হয়ে গেছে। তো আমরা বেশ অনেক কিছু পড়ে ফেললাম আজকে। আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে পিভি রিলেশনটা ছিল, পিভি = 1/3 mc² বার, সেই রিলেশন থেকে আমরা বিভিন্ন রকমের প্যারামিটারগুলো ক্যালকুলেশন করেছি। সিআরএমএস এর দুটো ভ্যালু ক্যালকুলেশন করেছি। সিআরএমএস ক্যালকুলেশন করেছি আমরা ইউজিং রো,
অ্যান্ড ইউজিং টি। তারপর আমরা এখান থেকে এনার্জি ক্যালকুলেশন করেছি, এনার্জি পার ইউনিট ভলিউম ক্যালকুলেশন করেছি, অনেক কিছু। আমরা প্রায় 9টা প্যারামিটার আমরা সেখান থেকে ক্যালকুলেশন করে এবং সেখানে প্রবলেম সলভ করেছি। তারপর আমরা বয়েস লটা পড়ে শিখেছি। বয়েস ল এর যে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে লেকের ডেপথ বা গভীরতা কিভাবে ক্যালকুলেশন করা যায়, আমরা সেটা সলভ করেছি। পাশাপাশি আমরা সেখান থেকে একটা এক্সারসাইজ, আমরা একটা প্রবলেম সলভ করেছি এবং বলেছি আর কি ধরনের প্রবলেম পরীক্ষার সময় আসতে পারে। তো যাক, এই ছিল আমাদের আজকের এই লেসন। আজকেরটা শেষ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আমাদের পরবর্তী চার্লস ল এবং আদার্স যা যা আছে, হিউমিডিটি বা রিলেটিভ হিউমিডিটি, এগুলো নিয়ে একটু আলোচনার একটা ব্যাপার আছে। তো আমরা সেগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা সেগুলো আলোচনা করব। তোমরা আমাদের সঙ্গেই থাকো সব সময়, আর এগুলো একটু প্র্যাকটিস করো। বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলো, একটু সাবধানে চলতে হবে। হ্যাঁ, নিজে ভালো থাকলে সবকিছুই ভালো থাকবে। নিজের পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে দেখবা তোমার মনটা দুর্বল হয়ে গেছে। এই জন্য আমরা সবাই ভালো থাকার চেষ্টা করব, সবসময় ভালো থাকার চেষ্টা করব, ভালো ভালো চিন্তা করব, ভালো ভালো কাজ করব। আর যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছে, তোমার টিচার বা ইনস্টিটিউশন যে তোমাদেরকে যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে, সেগুলোকে যথাযথভাবে আমরা পালন করার চেষ্টা করব। সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবো। বাইরে শুধু শুধু ইনস্ট্রাকশন না পাওয়া পর্যন্ত, পরবর্তী সিগন্যাল না পাওয়া পর্যন্ত আমরা ঘরেই থাকবো, বাইরে না আসার চেষ্টা করব। ঠিক আছে? যদি বাইরে কখনো প্রয়োজনে আসি, আমরা মাস্ক ব্যবহার করব, আর বাইরে সবসময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব আমরা। তো সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।